Very- তো আমরা একটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে আবহাওয়াটা যদি ভালো থাকে, অনুকূলে থাকে, স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে। খেয়াল করে দেখবেন, যেমন যখন অতিরিক্ত শীত পড়ে দেখেছি যে আমেরিকাতে তুষার ঝড় হয়। অবশ্য সবসময় এটা হয় না মনে হয়, মাঝে মধ্যে কিছু কিছু না। স্টেটে এটা হয়, ফ্লোরিডাতে হয়। তারপরে ওই সাগর হুম তীরে হুম যেসব অঙ্গরাজ্যগুলো, ওখানে অনেক বৈরী আবহাওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ। টেক্সাসে অনেক বৃষ্টি হয়েছে হ্যাঁ থাকে। হ্যাঁ, টেক্সাসটাও কিন্তু অনেকটা আবহাওয়ার জন্য ইয়ে থাকে। টেক্সাস, আমার এক রিলেটিভ হ্যাঁ, টেক্সাসে থাকে। তো মাঝে মাঝে টেক্সাসের পরিবেশ বা টেক্সাসের ইয়ে সম্পর্কে জানতে পারি। এবং আমেরিকার, টেক্সাসে গরম বেশি থাকে, হ্যাঁ হ্যাঁ, তাই গরমটা না? বেশি থাকে। অনেক গরম থাকে, হ্যাঁ, ওই স্টেটটা এরকম। আর 2 দিন আগে এত বৃষ্টি হয়েছে, আমার মেয়ে বলে আম্মু আমি ড্রাইভ করে ভার্সিটিতে যাচ্ছি, হুম, এমন অবস্থা আমার মানে আমি মনে হয় কিছু দেখতে পারতেছি না, হুম, হুম। এত ঝড়ের মধ্যে। প্রচুর বৃষ্টি, প্রচুর, তাই না? হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে বলে আমি কিছু আর ফ্লোরিডার ওয়েদারটা হচ্ছে একদম বাংলাদেশের ওয়েদারের, বাংলাদেশের ওয়েদার, ঠিক একদম ঠিক পুরো ঠিক। বাংলাদেশ। হ্যাঁ, সবকিছু পাওয়া যায়। হুম হুম হুম। এক একটা অঙ্গরাজ্য এক এক রকম, কোনোটার সঙ্গে কোনোটা মিলবে না ওখানে। নিউ ইয়র্ক একরকম, টেক্সাস একরকম, ফ্লোরিডা একরকম, কেনটাকি একরকম, তারপর ওখানে ইয়ে ওই যে ওয়াশিংটন একরকম। হুম। মিশ হুম হুম মিশিগানে সব হুম পাওয়া যায় বাংলাদেশি। হুম হুম হুম। মিশিগান। এটা ভরা মিশিগানে। হ্যাঁ হ্যাঁ, এবং মিশিগানে না, অনেক ঠান্ডা না, গরমও আছে। অনেক ঠান্ডা না, সবসময় অনেক ঠান্ডা না। সবসময় ঠান্ডা হচ্ছে আপা আমার এই স্টেট, আমি যেখানে থাকি এই স্টেটটা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো সাথে সাথে পুরো একদম। এটা কি নর্থ না সাউথ, মানে আমেরিকার কোন সাইডে আপা, এটা কোন আমার জায়গায়? নর্থ, নর্থ। হ্যাঁ হ্যাঁ, নর্থ। ভালো ছিল। হ্যাঁ, যখন ঘুরে চলে আসছি তখন আমার ভাগনা বলতেছে খালা আপনি গেছেন আর আমাদের ওয়েদার আবার সেই আগের মতো হয়ে গেছে। না না, কিন্তু অনেক সুন্দর, নাইস ওয়েদার। এখন এই যে গ্রীষ্মকালে বসন্ততে নাইস ওয়েদার, হুম হুম। খুবই ভালো ওয়েদার। এই যে বৃষ্টি বৃষ্টি নাই বলতে চলে, সপ্তাহে একদিন হয়তো, গত সপ্তাহে একদিন বৃষ্টি হয়েছে, এই দেখছেন, সপ্তাহে তাহলে এখনো হয় আমরা নাই। আমরা এগুলো শুনে এখানে যারা ক্লাস করছেন, নীরব বা আমাদের মেহেদি হাসান ভাই, একটা বিষয় আমরা জানতে পারি। দেখেন সৃষ্টির কি বৈচিত্র্য এখানে। আমার এখানে এখন 8টা 6 বাজে, আমেরিকাতে কিন্তু এখন টাইমটা আবার একটু ভিন্ন। ওখানে সম্ভবত সকাল 7টা 6 বাজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আসলে সৃষ্টিকর্তা আল্লাহর, আমার এখানে আল্লাহর কি সৃষ্টি। হুম। 10টা বাজে। হ্যাঁ, টেক্সাসে এখন 9টা বাজে, তাই না? টেক্সাস। ঢাকায় 3 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ। তবে ওখানে একটা মানে জাতীয় টাইম চলে না, যেটা একই সঙ্গে সবাই বুঝতে পারে, বা ইয়ে নাকি এক এক স্টেটে এক একটা থাকে? সেটা স্যার অক্টোবরে একবার চেঞ্জ করে, মার্চে একবার চেঞ্জ করে। 2বার চেঞ্জ করে। চেঞ্জ করে, বছরে 2বার চেঞ্জ। আমাদের বাংলাদেশের সাথে মানে 8 দিন হুম হুম। এরকম ডিফারেন্স তো, 9টা ওখানে 9টা, 9টা। 8টা এখানে 8টা, এই যে গত অক্টোবরে চেঞ্জ হয়ে গেছে। 1 ঘন্টা ডিফারেন্স, মানে এখানে রাত 8টা, ওখানে সকাল 7টা। স্যার আপা আপা আপনার টেক্সাসে এখন রাত 8টা বাজে না, রাত 7টা বাজে না? না না না, ওখানে একটু আলাদা। হুম। বলতে পারছি না, দাঁড়ান, দেখে বলতেছি। আমার এখানে সবসময় 13 ঘন্টার ডিফারেন্স, যেমন এখন বাংলাদেশে এখন 8টা বাজে না, হুম হুম 8টা, আমার এখানে সকাল 7টা, 13 ঘন্টার ডিফারেন্স। আর মাঝে মাঝে ওই যে অক্টোবরে যখন চেঞ্জ করে তখন 14 ঘন্টার ডিফারেন্স হয়। হ্যাঁ, আমার এখন এসে বাজে কয়টা দেখতেছি, আমি একটু দেখে বলি। এখন বাজে, অকল্যান্ডের দেখাচ্ছে, অস্টিন গেল কই? ও, অস্ট্রিন। অস্টিনে 9টা বাজে, 9টা 7 সকাল। 9টা। আমার তাহলে 11 ঘন্টা difference। হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে এখন পড়ার ভিতরে প্রবেশ করি। আর একদিন আপা আপনার স্কুলটা দেখবো, হ্যাঁ, একটু ভিডিও কলে দেখাবেন আপনার স্কুলের এনভায়রনমেন্টটা কেমন, বা স্কুলের ছেলেপেলেরা, বা আপনার ওখানের অ্যাকোমোডেশনটা কেমন, টোটাল এনভায়রনমেন্টটা একটু দেখার ইচ্ছা, যদি সুযোগ হয় কখনো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। স্যার আমরা তো হুম হুম। ব্যাপার আছে। হ্যাঁ, আপনার মানে কলে দেখানো লাগবে না, আপনি ভিডিও করে নিয়ে আসবেন, সেটা দেখালেও হবে যখন স্কুল ছুটির সময়, ছুটির সময় হবে। কারণ ওখানে ক্লাস টাইমে তো ভিডিও করা যায় না, যেহেতু সিসি ক্যামেরা থাকে, আরো অনেক ওখানে বাইন্ডিংস থাকে। হুম হুম।
তখন ভিডিও করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা সবাই দেখবো, একটা সবাই এনজয় করবো, এটা আমাদের সবার একটা মনের বাসনা যে ওখানের স্কুলগুলা কেমন, আমাদের দেশের স্কুলগুলা কেমন। হ্যাঁ, আসলে দেখেন একটা খুব দারুণ ব্যাপার যে আমরা এখানে ক্লাস করছি বাংলাদেশে বসে, সেই আমেরিকা থেকে শুনছি, আমরা অন্য পৃথিবীর অনেক দেশের স্টুডেন্ট আছে, কানাডা থেকে অনেকে ক্লাস করে, হংকং থেকে। তো এক এক দেশের আবহাওয়া, যেমন হংকং এ কিন্তু এখন প্রচুর বর্ষা হয় এই টাইমটাতে, আমাদের এখানে এখনো বর্ষাকাল এসে পারেনি, কিন্তু হংকং ও পাহাড়ি এলাকা তো প্রচুর পরিমাণে বর্ষা হয় প্রতিদিন। এবং ওখানকার আবহাওয়াটা যদি সকালে শীত মানে শীত অনুভূত হয়, দুপুরে দেখা যাচ্ছে গরম, আবার বিকালে বর্ষা। হংকং এ কিন্তু এরকম, হংকং থেকে একজন পড়ে, তো এটা বলছিল। আবার আপনি যদি কুয়েতের দিকে যান, কুয়েত এটা 12 মাস কিন্তু অনেক গরম, সো হিট। এখন বাংলাদেশের তাপমাত্রা, বেশিরভাগ সময় গরম। হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক, মিডিল ইস্টে বেশিরভাগ সময় কিন্তু গরম থাকে, ঠিক। তো আসলে আমেরিকা আমাদের কাছে একটা স্বপ্নের রাজ্য, সেখানে থাকতে পারছেন, এটা আল্লাহর অশেষ রহমত। এবং সেখানে যারা যেতে চায়, করতে পারবে বাইরের লোকেরা, হ্যাঁ বাইরের country যারা আছে, যারা হার্ড পরিশ্রম করবে তাদের জন্য ভালো স্যার। ঠিক ঠিক, যারা এখানে স্টুডেন্ট হয়ে আসে লেখাপড়া শেষ করে স্যার ভালো চাকরিতে ঢুকতে পারে তাদের জন্য একরকম। যারা আমরা একটা জীবন পার করে এসে এখানে ঢুকছি, আমরা যদি এখন হার্ড পরিশ্রম না করি আমাদের জন্য স্যার ভালো না। ভালো না, একদমই পরিশ্রম ঠিক। এখানে অনেক বড় একটা ব্যাপার। যে আপনি পরিশ্রম, সবকিছু আছে কিন্তু আপনাকে পরিশ্রম করে পেতে হবে। পরিশ্রম ছাড়া আপনার হাতের সামনে কিছুই নাই। অর্থাৎ ওখানকার সরকার এমন ভাবে সেট করে রেখেছে যে পরিশ্রম করে সবকিছু অর্জন করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, হুম, এভরিথিং। ঠিক ঠিক, কিন্তু আসলে পরিশ্রম না করলে আর ওখানে যদি মোটা অঙ্কের ডলার ইনকাম না করা যায়, তাহলে রিল্যাক্সে জীবন যাপন করা যায় না, সে যে অঙ্গরাজ্যে হোক না কেন। এক্সপেন্সিভ স্যার। হুম হুম, বাইরে এবং থেকে বোঝা যায় না যে বোঝা মানুষ যায় না। বলে কেন টাকা পাঠাচ্ছ না, কেন ওই করছো না সেই করছো না। স্যার সে যদি তার ফ্যামিলি নিয়ে থাকে, হুম, সম্ভব না স্যার। সম্ভব না, ঠিক ঠিক। সম্ভব না, খুব কঠিন স্যার। হুম হুম, এবং অনেক ট্যাক্স দিতে হয়, ভ্যাট ট্যাক্স দিতে হয় প্রচুর পরিমাণে। অনেক দিতে হয়, অনেক ট্যাক্স দিতে হয়। হুম। ঠিক। আবার এটা ট্যাক্স আপনাকে ওই বছরে বাংলাদেশের মতো পে করতে হবে না আপনার। অংশ, যেমন বাক্য যদি বলা হয় যে এই বাক্যটা যদি বলি যে ইফ ইট রেইনস ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, ইফ ইট রেইনস, এই প্রথম বাক্যটা আমরা একটু দেখবো, ইফ ইট রেইনস ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, এটার অর্থ হচ্ছে কি, যদি বৃষ্টি হয় তাহলে পুকুরের পানি বেড়ে যায়। এখানে কি দেখবেন, এটা একটা সত্য ঘটনা, বৃষ্টি হলেই পুকুরের পানি বেড়ে যায়। অর্থাৎ এখানে একটা কথা বলেছে, এই লাইনটা দেখেন, জিরো কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত সাধারণ সত্য এবং অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। এটা তখনও ব্যবহৃত হয় যখন ফলাফলটি সবসময় হবে, অর্থাৎ বর্ষা হলে পুকুরের পানি বেড়ে যায়, এটা কিন্তু একটা প্রাকৃতিক ঘটনা। আর এই আপনি যেটা বলেছেন ক্লজ, মানে হচ্ছে বাক্য অংশ, এই একটা বাক্য, বড় একটা বাক্য কি, ইফ ইট রেইনস ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, যদি বৃষ্টি হয় পুকুরের পানি বেড়ে যায়, এই বড় একটা বাক্য না? এই বাক্যের ভিতরে দুইটা খণ্ডিত অংশ রয়েছে, দুইটা খণ্ডিত অংশ রয়েছে। একটা অংশ হচ্ছে ইফ ইট রেইনস, আরেকটা অংশ হচ্ছে ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড। ইফ ইট রেইনস এই একটা অংশ, আর ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড এই একটা অংশ। এই যে দুইটা অংশকে বলা হচ্ছে দুইটা ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন, দুইটা অংশকে কি বলা হচ্ছে, দুইটা ক্লজ। তাহলে বলা হচ্ছে যে এই জিরো কন্ডিশনালে দুইটা ক্লজ বা বাক্য অংশ থাকে, এবং এই দুইটাই কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকে। কেমন দেখেন, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। ওয়াটার রেইজেস ইন দা পন্ড, পুকুরে পানি বেড়ে যায়, কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট। অর্থাৎ দুটো ক্লজই কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে, কোন ক্লজে, জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনালে। কোন কন্ডিশনালে দুটোই প্রেজেন্ট টেন্স থাকবে, জিরো কন্ডিশনাল, মনে জিরো রাখবেন। কন্ডিশন। হুম, এই জিরো কন্ডিশনাল ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা কন্ডিশনালি গুরুত্ব দিয়ে দেখেন, খুব দ্রুত আমরা আগাতে পারবো। তো এখানে দুইটা কথা বলেছি, একটা কথা হচ্ছে সব সময় ঘটবে বা ঘটে, অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝায় এই জিরো কন্ডিশনালে। আরেকটা হচ্ছে দুইটা, এই ক্লজের ভিতরে একটা বাক্যে দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজই সর্বদা প্রেজেন্ট ফর্মে থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে। আরো একটা বাক্য দেখেন, ইফ ইউ হিট ওয়াটার, কি বললাম, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, ইট বয়েলস, এটা সিদ্ধ হয়ে যায় বা এটা বাষ্প হয়ে যায়, বয়েল হয়, সিদ্ধ হয়। তার মানে কি, পানিকে তাপ দিলে এটা সিদ্ধ হবে, এটা স্বাভাবিক। ইফ ইউ পুশ দা বাটন, যদি তুমি বাটনে চাপ দাও, ইট লাইটস আপ, আলো জ্বলে ওঠে, বাটনে চাপ দিলে, সুইচ অন করলে আলো জ্বলে ওঠে। এগুলো তো স্বাভাবিক সত্য ঘটনা, বাটনে চাপ দিলেই আলো জ্বলবে, তাই না? তাহলে এখানে দুইটাই প্রেজেন্ট টেন্স হবে। এবং এর গঠন প্রণালীটা আমরা একটু দেখব, খুবই সহজ একটা গঠন, খুবই সহজ। ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, বলেন। হ্যাঁ
স্যার, ক্লোজ। ক্লজ, CLAUSE, CLAUSE। এই দেখেন CLAUSE, আমি এটা কালার করে দিচ্ছি এবং অনেক বড় করে দিলাম। স্যার, ও স্যার, পাইছি এই পাইছি। যে হ্যাঁ, ক্লজ, ক্লজ শব্দের অর্থ হচ্ছে বাক্য অংশ। অপরটি মূল ক্লজ। মনে রাখবেন এই ক্লজ নিয়ে আমাদেরকে খেলা করতে হচ্ছে এখানে। একটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল একটা ক্লজ, আরেকটা ক্লজ থাকবে অর্থাৎ যেটা মূল ক্লজ, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এই প্রথমে যে ক্লজটা এটাই সর্বদা ইফ যুক্ত থাকে। ইফ, ইফ মানে হচ্ছে হ্যাঁ, যদি। ইফ মানে কি হবে বলেন? যদি। দেখেন যদি। ক্লজটা ভালোভাবে শেখেন। প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আমাদের ক্লজটা লাগে ইংরেজি ভাষায় কথা বলতে গেলে। তো এখানে বলা হচ্ছে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। হ্যাঁ, এখানে দুইটাই প্রেজেন্ট টেন্স থাকবে, মনে রাখবেন। তাহলে এই ঝামেলা আমরা মোটামুটি শেষ করতে পারি। এরপর আমরা দেখব জিরো কন্ডিশনালের পরে এদের যে দ্বিতীয় ভাই রয়েছে তার নাম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। FIRST। আমরা ব্রিটিশ উচ্চারণ আমেরিকান উচ্চারণ আমরা দুটোই সবসময় ভালোভাবে দেখেন। অনেকে বলি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট। নো, এখানে একটা র বা রেপ বা একটা ইংলিশে আর আনতে হবে, আর। যেমন ফার্স্ট, ফার্স্ট, FIRST। আমরা উচ্চারণটা সঠিক করব, দা ফার্স্ট কন্ডিশনাল। অর্থাৎ এটা হচ্ছে প্রথম কন্ডিশনাল। যেমন ফার্স্ট কন্ডিশনাল সাধারণত ইফ এর পর একটি প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে। আমরা একটা উদাহরণ আগে পড়ে আসি। যেমন দেখেন, ইফ ইট রেইনস টুডে, কি বললাম? ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়। এই এই দেখেন ILL, আই এর পরে কমা দিয়ে LL, এটার অর্থ কি কে বলতে পারবেন? স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি এটাই চাচ্ছিলাম, আই উইল। এটা হচ্ছে আই উইল বড় ফর্মে না লিখে এটা শর্ট ফর্মে লিখেছে। অনেক ধন্যবাদ। মানে হুম, হবে। অবশ্যই আমি পড়াচ্ছি। তো আই উইল নট গো টু দা মার্কেট। হ্যাঁ, ইফ ইট রেইনস টুডে, যদি আজ বৃষ্টি হয়, আই উইল, এটাকে আল, আইল, হ্যাঁ, আই উইল নট গো টু দা মার্কেট, আমি বাজারে যাব না। ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি দ্রুত এই স্থান ত্যাগ না করো, ইউ উইল মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবে। অর্থাৎ আপনি যেটা বলেছেন এটাই সঠিক, যে প্রথম ক্লজটি সাধারণত ইফ ক্লজ থাকে এবং এইটা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। দেখেন এই জায়গাটাতে এটা রয়েছে, এইটা সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তারপর একটি ফিউচার সিম্পল ক্লজ থাকে। এই রকম কন্ডিশনাল সাধারণত ভবিষ্যতে হতে পারে, সাধারণত ভবিষ্যতে হতে পারে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। এটা সম্ভাব্য ঘটনা বর্ণনা করে। কি বললাম? যদি আজ বৃষ্টি হয়, তার মানে কি বৃষ্টি উপরওয়ালার হাতে, এটা হইতেও পারে নাও পারে। এখানে একটা সম্ভাব্য ঘটনা। আপনি কিভাবে চিনবেন স্যার এটা ফার্স্ট কন্ডিশনাল? চেনার সব থেকে একটা ভালো উপায় হচ্ছে প্রথম অংশটুকু থাকবে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স, আর কমার পরে দ্বিতীয় অংশটা থাকবে হচ্ছে ফিউচার টেন্স। আই উইল নট গো টু দ্য মার্কেট, আই উইল নট গো টু দ্য মার্কেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা দেখেন, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল। কি বললাম? ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপর কি বসবে দেখেন, এই যে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স, এবার কমা এর পরে উইল প্লাস ইনফিনিটিভ। উইল প্লাস ইনফিনিটিভটা কেমন দেখেন, এই যে আই উইল, তাহলে কি আই এর পরে উইল আছে না? আর ইনফিনিটিভটা কি দেখেন, এই যে আই উইল নট গো টু দা মার্কেট, এই যে টু যুক্ত। ভার্বের আগে বা ইসে টু থাকলে এটা ইনফিনিটিভ হয়ে যায়। তাহলে এখানে কি বলা হচ্ছে, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস ইনফিনিটিভ। বা আপনি মনে রাখবেন যে প্রথম ক্লজটি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকে, পরের ক্লজটা ফিউচার টেন্সে থাকে। যেমন দেখেন, ইফ ইউ ডোন্ট লিভ সুন, এই যে ডোন্ট রয়েছে, ডোন্ট আমরা জানি সাধারণত প্রেজেন্ট টেন্সে বসে। কোন টেন্সে বসে? প্রেজেন্ট টেন্সে। তাহলে ইফ ইউ ডোন্ট লিভ সুন, যদি তুমি তাড়াতাড়ি এই স্থান ত্যাগ না করো, তাহলে কি হবে? তুমি ট্রেনটা মিস করবে। ট্রেনটা মিস করবে, এইটা কোন টেন্স? ফিউচার টেন্স। তাহলে প্রথম ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকবে, পরের ক্লজটা ফিউচার টেন্সে থাকলে তাকে প্রথম আমরা ক্লাসটা স্যার প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল সিম্পল ক্লাসে টেন্স, হ্যাঁ। হবে। তো হ্যাঁ, ইফ যুক্ত, এবং দ্বিতীয় ক্লজটা ফিউচার টেন্সে হবে। আর প্রথম ক্লজটা কি ছিল, মানে আমরা যেটা জিরো কন্ডিশনালে শিখেছি, এখানে মনে রাখবো ইফ, দুইটাই স্যার প্রেজেন্ট। দুইটাই প্রেজেন্ট টেন্স এবং প্রথম বা বাম পার্শ্বের যে ক্লজটা এটা ইফ যুক্ত থাকবে। প্রেজেন্ট ডেফিনিট। ইনডেফিনিট, দুইটা ক্লাসেই কিন্তু ইফ যুক্ত। জিরো কন্ডিশনালেও প্রথমে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স, আর এই ফার্স্ট কন্ডিশনালেও কিন্তু ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স থাকবে। আর ইউ ওকে? অর্থাৎ এখানে ইফ যুক্ত থাকবে, ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত প্রেজেন্ট টেন্স এবং পরবর্তীতে ফিউচার টেন্সের একটা ক্লজ থাকে। কিন্তু এই জিরো কন্ডিশনালে কিন্তু দুইটাই প্রেজেন্ট টেন্স থাকে।
দুইটার পার্থক্যটা একটু মনে রাখবেন। আচ্ছা, এইখানে আমরা জিরো কন্ডিশনালের একটা উদাহরণ দেখি। ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রেইজেস ইন দ্য পন্ড, পুকুরের পানি বেড়ে যায়। ইফ ইউ পুশ দ্য বাটন, যদি তুমি বাটনটা চাপো, ইট লাইটস আপ, আলোটি জ্বলে উঠবে, বা আলোটি জ্বলে, জ্বলে উঠবে না, আলোটি জ্বলে। দুইটা, এই কমার আগেরটাও প্রেজেন্ট টেন্স, কমার পরের ক্লজটাও প্রেজেন্ট টেন্স। কিন্তু ফার্স্ট কন্ডিশনালে প্রথমটা প্রেজেন্ট টেন্স, কমা এর পরে যে ক্লজটা দ্বিতীয় ক্লজ, এইটা ফিউচার টেন্স। দেখেন, একেবার আমি যতটুকু জানি সব উজাড় করে আপনাদের জানিয়ে দিচ্ছি। আশা করি কারো কোনো ত্রুটি থাকার কথা না, যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো ক্লাসটা ভালোভাবে দেখেন। আচ্ছা, নাম্বার 3, দ্য সেকেন্ড কন্ডিশনাল। আমরা দুইটা পার করে এসেছি, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। এখন দেখবো সেকেন্ড কন্ডিশনালটা কেমন হয়। After it, after if it uses the simple past tense and then would and the infinitive। যেমন দেখেন, সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স থাকে। দেখেন, মনে রাখবেন, সেকেন্ড কন্ডিশনালে অর্থাৎ প্রথম যে ক্লজটা থাকে, এইটা ইফ এর পরে পাস্ট সিম্পল টেন্স থাকে। ইফ এর পরে পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডেফিনিট, এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। যেমন দেখেন, এখানে একটা বাক্য দেখি, ইফ আই ওন দা লটারি, উইনের পাস্ট ফর্ম এসেছে ওন। উইনের ফার্স্ট ফর্ম কি এসেছে বলেন? ওন। যেমন দেখেন, ইফ আই ওন দা লটারি, এটা পাস্ট টেন্সের একটা বাক্য। আর পরে কি বসেছে? আই উড হেল্প দা পুয়ার। মনে রাখবেন, দ্বিতীয় যে ক্লজটা বা কমা এর পরে যে ক্লজটা, এখানে সর্বদা একটা উডের ব্যবহার করা হবে। কিসের ব্যবহার করব বলেন? উড। দেখেন, এই যে বলা হচ্ছে, হ্যাঁ বলেন। অবশ্যই অবশ্যই, এই সেকেন্ড কন্ডিশনালে উড থাকবেই থাকবে। আমি তিনটা বাক্য বলতেছি, দেখেন তিনটায় উড আছে কিনা। ইফ আই ওন দ্য লটারি, আই উড হেল্প দ্য পুয়ার। ইফ আই মেট দ্য প্রাইম মিনিস্টার, আই উড হিগ হার। ইফ হি ওয়ার্কড হার্ড, হি উড শাইন ইন লাইফ। তিনটা বাক্যেই কিন্তু উড রয়েছে। কোন টেন্সে, কোন ক্লজে উড থাকবে? সেকেন্ড কন্ডিশনালে। সেকেন্ড কন্ডিশনালে কিছু কিওয়ার্ড আপনাদের মনে রাখতে হবে, বুঝা গেছে? কিছু হেড ওয়ার্ডস বলা হয়, প্রত্যেকটা জায়গায় কিছু হেড ওয়ার্ড থাকে। যেমন পাস্ট টেন্স শেখানোর সময় একটা হেড ওয়ার্ড মনে রাখতে হয়, পাস্ট ইনডেফিনিট টেন্স মানেই হচ্ছে ভার্বের ভি টু বসে। পাস্ট ইনডেফিনিট টেন্স মানেই হচ্ছে ভার্বের ভি টু, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা হেড ওয়ার্ড বা কি ওয়ার্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা কি ওয়ার্ড বা একটা হেড ওয়ার্ড রয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি বসে, ভার্বের সঙ্গে আইএনজি বসে। তো এখানেও সেকেন্ড কন্ডিশনালে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় ক্লজে উডের ব্যবহার হয়। অর্থাৎ এইভাবে বলতে পারি, সেকেন্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়, এবং তারপর উড এবং ইনফিনিটিভ ব্যবহার করে। ইনফিনিটিভ বাদ দেন, মনে রাখবেন তারপর উড এর ব্যবহার করা হয়, ইনফিনিটিভ সর্বদা কিন্তু থাকে না। আচ্ছা, অর্থাৎ ইফ প্লাস পাস্ট সিম্পল প্লাস সেকেন্ড কন্ডিশনালে উড এর ব্যবহার। আনুষ্ঠানিক লেখায় আই হি সি এর সাথে ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। সেকেন্ড কন্ডিশনালে দুটি ব্যবহার রয়েছে, দেখেন। ইনফর্মাল রাইটিং এ ইউ মাস্ট ওয়ার ইনস্টিয়েড উইথ ওয়াজ, অর্থাৎ বলছে কখনো ওয়াজ হতে পারে, আবার কখনো ওয়ার হতে পারে। এটা দুইটা ব্যবহার রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। তো এখানে আমরা প্রথম একটা ব্যবহার দেখি, ইফ আই ওন দা লটারি। দেখেন, প্রথম ক্লজটা পাস্ট টেন্সের হয়, এখানেও ঠিক তাই হয়েছে। কেমন হয়েছে? যেমন ইফ আই ওন দা লটারি, যদি আমি লটারিটা জিততে পারতাম বা জিততাম, তাহলে কি হতো? আই উড হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করতাম। উইলের পাস্ট ফর্ম কিন্তু এখানে উড বসেছে। অর্থাৎ মনে রাখবো, ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্সের হবে, আর পরের ক্লজটা উড যুক্ত হবে, পরের ক্লজটা উড যুক্ত হবে। আমার মনে হয় কোনো সমস্যা থাকা কথা না। বলা হচ্ছে যে ইফ এর পর পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। এই দেখেন, ইফ এর পর, ইফ আই ওন, উইন থেকে এসেছে ওন। এই জন্য আপনাদেরকে আমি বারে বার বলি, এই যে জায়গাটা অনেকেই মুখস্থ করেছেন, অনেকে দেখলাম বেবি আপাও সেদিন এই যে অনেক কাজ করে রেকর্ড করে পাঠিয়েছেন, সবাই পাঠাবেন একটু। কাজগুলো করলে কি হয় জানেন, যে কোনো জায়গায় সময় দিলে ওখান থেকে ভালো কিছু আসে। আমি একটা কোম্পানিতে চাকরি করি, আমাকে 1 লক্ষ টাকা স্যালারি দেয় সাপোজ, মনে করেন। তো আমাকে তো সেই 1 লক্ষ টাকার কাজ তাদেরকে করে দিতে হবে নাকি? আমার তো চেহারা দেখে দাম দিবে না। তো যে কোনো জায়গায়, ইংলিশ না শুধু, আপনি আরবি ভাষা শিখবেন, সেখানে সময় দিতে হবে। আপনি টাকা রোজগার করবেন, আপনার সেই জায়গায় সময় দিতে হবে। এটা ধ্রুব সত্য। তো আপনাকে কথা বলা শিখতে গেলে, ওই যে ওন,
ইফ আই ওন দা লটারি, ওইটা কোন জায়গা থেকে আসলো? এখানে কোথায় জানি আছে, দেখবেন এই শিটে বা অন্য একটা শিটে আছে, উইন, ওন, ওন। এই যে একটা শিট আপনাদের দিয়েছি না, এখানে যে ভার্ব ফর্ম গুলো আছে, এগুলা প্রত্যেকটা ভার্ব ফর্ম আপনারা রিডিং করে ফেলবেন 5 বার। প্লে মানে খেলা করা, প্লেড, প্লেড। তারপর প্র্যাকটিস, অনুশীলন করা, প্র্যাকটিস, প্র্যাকটিস। প্রিফার, পছন্দ করা, প্রিফার্ড, প্রিফার্ড। এইভাবে মুখস্থ করলে কি হবে, আপনাদের কিন্তু এই জায়গাটা খুব কমপ্লিট হয়ে যাবে। এই যে ইফ আই ওন দা লটারি, আমরা অনেকে বুঝতে পারি না স্যার এই ওন কোন জায়গা থেকে আসলো। এটা উইন এর পাস্ট ফর্ম ওন, উইন এর পাস্ট ফর্ম ওন, এটা একটু মনে রাখবেন। তো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এইবার দেখবো হচ্ছে থার্ড কন্ডিশনাল। খুব সহজ একটা বিষয়, দেখেন থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে ইফ এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। কি বললাম? থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স। দেখেন প্রথম বাম পার্শ্বের যে ক্লজটা, প্রথম ক্লজটা, এটাই কি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এবং তারপর অর্থাৎ ওই যে দ্বিতীয় ক্লজ, কমা এর পরের অংশ, ওখানে কি ব্যবহার করব বলেন? উড হ্যাভ। আপনাদের কাছে গ্রামারের ক্লাস তো একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু ধৈর্য ধরে ক্লাসটা শোনেন, দেখেন, আরো একবার পরবর্তীতে দেখলে এটা সহজ মনে হবে। বলছে যে থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স এবং তারপর উড হ্যাভ এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। সেন্টেন্সের দ্বিতীয় অংশে উড হ্যাভ এর সঙ্গে পাস্ট পার্টিসিপল। আমরা একটু দেখে আসি কেমন হয়। দেখেন, ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, আমি যদি তোমার পজিশনে থাকতাম, আই উড নট হ্যাভ। এই দেখেন, আই উড নট হ্যাভ। আমরা জানি কোনো বাক্যে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড বসলে ভার্বের ভি থ্রি অংশ বসে। কোনটা বসে? ভার্বের ভি থ্রি। তো কি বলা হচ্ছে? ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন। এই যে দেখেন এখানে যে হ্যাড বসিয়েছি না, এই হ্যাড এর পরে বিন, এই ব্যাপারটা আমাকে কেউ বুঝাই দিতে পারবেন যেখানে বিন কেন হলো বা বিন কিভাবে আসলো? এর পুরো ব্যাখ্যাটা বলতে হবে নির্ভুল ভাবে। এনিওয়ান ক্যান সে? হু ক্যান ডু ইট? এখানে বিন কেন হলো আর এখানে হ্যাড কেন হলো? আপা, ক্যান ইউ সে? স্যার বুঝতে পারছি না স্যার, আরেকটু বুঝায় দেন। হ্যাঁ, আমি বুঝাই দেই। অর্থাৎ আমরা সেই টেন্সে চলে যাব আবার। অর্থাৎ এই ইফ, যে তো স্যার পাস্ট টেন্স স্যার, হুম, তারপর পাস্ট পাস্ট পারফেক্ট। এ তো লাইন তারপর মতোই, কি লাইন বলবো? মতোই বলছেন, প্রায় সঠিক। আরো একটু বলেন, সামনে আরো একটু আগান। আহ আমি ব্যাখ্যাটা দেই, প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। জি স্যার। ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, আমি যদি তোমার জায়গায় থাকতাম। হুম, এইটা পাস্ট পারফেক্ট টেন্স, সঠিক বলেছেন। কিন্তু এখানে দেখেন এই হ্যাড এর পরে বিন কেন হলো? বি মানে হচ্ছে হওয়া, বিই, বিই, বি মানে হচ্ছে হওয়া। এটা একটা ভার্ব এবং এটা হচ্ছে একটা মূল ভার্ব। আর এইটা আছে প্রেজেন্ট ফর্মে বি। হুম, এখানে আমি একটু লিখে দেই তাহলে সবাই বুঝতে পারবে, বিই, বি। আচ্ছা, এই বি ভার্বের ভিতরে থেকে প্রেজেন্ট ফর্মে আসে হচ্ছে এম, ইজ, আর। কি আসে বলেন? এম, ইজ, হ্যাঁ আর। স্যার। আবার এই বি ভার্বের, যেমন ইট ভার্বের তিনটা ফর্ম আছে, ইট, এট, ইটেন। এখন বি ভার্বেরও তিনটা ফর্ম আছে। যেমন বি নিজে স্বয়ং বেস ফর্ম, বি ওয়ান ফর্ম। আর এর আবার এখান থেকে বি ভার্বের ভিতরে থেকে অ্যাম, ইজ, আর আনা যায়। আর এর ভি টু ফর্ম হচ্ছে অজ, ওয়ার। ওই যে যেমন ইটের ভি টু ফর্ম হ্যাঁ। এট, ইটের ভি টু ফর্ম এট। আর এখানে বি ভার্বের, বুঝতে পারছেন? ফিউচার হচ্ছে স্যার, আর এই বি ফিউচার। ভার্বের শোনেন, বি ভার্বের ভি থ্রি অংশ হচ্ছে বিন। বি ভার্বের ভি থ্রি ও অংশ, যেমন, যেমন আচ্ছা আচ্ছা। দেখছেন এটা আমরা অনেকে জানতাম না, ভালোভাবে জানেন, এগুলো জানলে অনেক মজা লাগবে, দেখবেন অনেক ভালো লাগবে নিজের ভিতরে। তো আই হ্যাড বিন, আমি কেবলই একটা কথা বলেছি 1 মিনিট আগে, যে হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরপরে ভার্বের ভি থ্রি বসে, তাই না? তো এই হ্যাড এর পরেও কিন্তু ভার্বের ভি থ্রি লাগবে। তো বি ভার্বের ভি থ্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি ডাবল এন। তো ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর পারফেক্ট মানেই হচ্ছে ভার্বের ভি থ্রি। আমরা তো সবাই জানি, সেটা প্রেজেন্ট হ্যাঁ পারফেক্ট টেন্স হ্যাঁ। হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, যে কোনো পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভি থ্রি। তাহলে ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, এখানে বি ভার্বের ভি থ্রি ফর্ম হচ্ছে বিন। আমি যদি তোমার জায়গায় হতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার। এই দেখেন আবার এই যে উড নট হ্যাভ বসেছে, এই হ্যাভ, হ্যাভ এর পরে যে ভার্বটা বসবে ওইটাও ভি থ্রি হবে। এই গো, ওয়েন্ট, এরপরে এসেছে গন।
কত সূক্ষ্ম বিষয় দেখেছেন? তাহলে এখানে বলা হচ্ছে এই যে থার্ড কন্ডিশনাল, এইটা বুঝতে পারলে খুবই সহজ। অর্থাৎ আমি এই সংজ্ঞার মাধ্যমে বুঝাই দেই। থার্ড কন্ডিশনালে ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স বসে। এই দেখেন এই যে কন্ডিশনালটা, এখানে প্রথম যে ক্লজটা এই পজিশন পর্যন্ত, এটা প্রথম ক্লজ, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন। তো বলছে এই ইফ এর পরে, এটা দেখেন ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখানে হয়েছেও কিন্তু তাই, ইফ এর পরে এই যে হ্যাড বিন, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাই বলা হচ্ছে ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং পরের যে ক্লজটা এটা উড হ্যাভ, এবং সেন্টেন্সের দ্বিতীয় অংশে পাস্ট পার্টিসিপল হবে। সেন্টেন্সের দ্বিতীয় অংশে উড হ্যাভ বসবে এবং পাস্ট পার্টিসিপল বসবে। একটু ভালো করে মনে রাখেন, দেখেন এগুলো অ্যাডভান্স লেভেলের ক্লাস, অনেকে ধরতে পারে না এইগুলো, করানোর সময় অনেকের ঘুম আসে, অনেকে অন্য মনস্ক হয়ে পড়ে, কিন্তু তারপরেও কঠিন বলে যে ছেড়ে দিব তা না, এগুলো তো আমাদেরকে শিখতে হবে। কন্ডিশনাল না শিখলে এই শর্তমূলক কথাগুলো আপনি বলতে পারবেন না। হুম। এই অ্যাডভান্স লেভেলের ক্লাস দেখি নাই, যখন দেখি নাই। গ্রামার সব তো ইদানে আর গ্রামার বই পড়ি না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা যখন এটা স্যার এই কন্ডিশনাল সেন্টেন্স তো আমি দেখি নাই। কিন্তু কন্ডিশনাল অবশ্যই কাজে লাগে আমাদের প্রতিটা মুহূর্তে, আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। হুম যখন হুম পড়াশোনা করছি তখন হুম এই হুম। ভাষা সি- শিখেছি। হ্যাঁ হ্যাঁ, ভার্সিটিতে একদমই ঠিক বলেছেন। এবং এটা লেটেস্ট গ্রামারে রয়েছে কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, ক্লজ এবং কন্ডিশনাল, ইয়েস, ক্লজ এবং কন্ডিশনাল, এটা আমি সহজে করাতেও চাই না, কিন্তু এগুলো আমাদের লাগে। এগুলো আমি আপনাদের যদি না করাই তাহলে আমাকে ফাঁকি দেওয়া হবে। এগুলো কন্ডিশনালটা আজকে একটু দেখাচ্ছি, হ্যাঁ এইটা পরে আবারও একটু দেখবেন রেকর্ড ক্লাসটা, বুঝতে পারবেন। আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি দেখেন বিষয়টা কঠিন কিন্তু আমি সহজ করে উপস্থাপন করছি। বলা হচ্ছে যে থার্ড থার্ড কন্ডিশনালে ইফ এর পরে এই যে ইফ প্রথম যে ক্লজটা, এই ইফ এর পরে সর্বদা পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানেও তাই করেছে, এই যে ইফ আই হ্যাড বিন, এই হ্যাড বিনটাই হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড এর পরে ভি3 দিয়েছি। তার মানে এই কমা এর প্রথম অংশটা পাস্ট পারফেক্টের নিয়মে হবে ইফ যুক্ত থাকবে। কি যুক্ত? ইফ যুক্ত। এইবার দেখেন, এইবার বলা হচ্ছে আর এই যে দ্বিতীয় অংশটা এখানে উড হ্যাভ, উড হ্যাভ এইটা যুক্ত থাকবে, এবং তার সঙ্গে ভি3 থাকবে। আমরা অলরেডি সবাই জানি যে উড হ্যাভ মানেই হচ্ছে ভি3। উড হ্যাভ, এই হ্যাভ বসলেই কিন্তু পরের ভার্বটা ভি3 হয়। এখানেও দেখেন ঠিক তাই হয়েছে। এই যে ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন আই উড নট হ্যাভ গন দেয়ার। অর্থাৎ একজন রাগ করে অভিমানে বলছে যে তুমি তো ওখানে গিয়েছো, কিন্তু আমি যদি তোমার জায়গায় হতাম আমি ওই আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে যেতাম না, এমন একটা ভাব বোঝাচ্ছে। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, এই দেখেন এই বাক্যটাও কিন্তু ওই একই নিয়মে। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, হ্যাড মানে কি? পাস্ট পারফেক্টের চিহ্ন। বলছে ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, যদি তুমি দ্রুত চালাতে, ফাস্ট মানে দ্রুত, ইউ উড নট হ্যাভ মিসড দ্য মিটিং, তুমি যদি গাড়িটা আরো একটু দ্রুত চালাতে। হ্যাঁ হ্যাঁ, না কেন হ্যাড বিন, তাই এখানে শব্দ হচ্ছে প্লিজ। এখানে হ্যাডবিন তো আপনার দরকার নেই, আপনি হ্যাডবিন ওইটা তো বুঝেননি। এই দেখেন উপরেরটায় যে হ্যাডবিন দিয়েছি, এখানে হ্যাডবিন হবে না তো। এখানে হ্যাড এর পরে বি ভার্বের ভি3 ছিল বিন, এখানে তো বি ভার্বের, এখানে তো বি ভার্ব নেই, এখানে ড্রাইভ ভার্বের ভি3 হচ্ছে ড্রিভেন, ড্রাইভ ভার্বের ভি3 হচ্ছে ড্রিভেন। বুঝতে পেরেছেন? এখানে যে বিন থাকা লাগবে এটা এমন তো হচ্ছে কোনো কথা না। এটা হচ্ছে মূল ভার্বে গেছে স্যার, হ্যাঁ, তাই না? ওখানে বিটা এই জন্য মূল এটা ভার্ব। past গেছে হ্যাঁ, শুধু। ভার্বের ভি3 গেছে, আপা ঠিক বলেছেন। অর্থাৎ এইখানে এই ড্রাইভ ভার্বের ভি3 হচ্ছে ড্রিভেন, আমরা ড্রাইভেন বলি কিন্তু এটা ড্রিভেন হবে। ইফ ইউ হ্যাড ড্রিভেন ফার্স্ট, অর্থাৎ সহজ হিসাব মনে রাখবেন মাত্র দুইটা কথা। এক হচ্ছে প্রথম ক্লজটি ইফ যুক্ত পাস্ট পারফেক্ট হবে, আর দ্বিতীয় ক্লজটা উড হ্যাভ থাকবে এবং ভার্বের ভি3 থাকবে। এখানে দেখেন এই যে নেগেটিভ করেছে, ইউ উডেন্ট বা ইউ উড নট হ্যাভ মিসড দ্য মিটিং, এই যে মিস, MISS, মিস মানে মিস করা, ওর পরে ইডি বসেছে, মিসড, মিসড। হুম। বলছে যে তুমি যদি দূরে জোরে গাড়ি চালাতে তাহলে তুমি মিটিংটায় যোগদান করতে পারতে, তুমি স্লো গাড়ি চালিয়েছো, তুমি যেতে যেতে মিটিং শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এইটাই হচ্ছে আমার চারটা কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এই কন্ডিশনাল সেন্টেন্সটা আপনারা রেকর্ড ক্লাসটা পরবর্তীতে আবার দেখবেন, আমি আজকে আবার সেই প্রেজেন্টেশন নিব, অনেক কাজ রয়েছে এখনো আমাদের। এখন এই ভার্ব ফর্ম গুলো আমাদের আপনাদের কি দিয়ে একটু পড়াতে চাই। হ্যাঁ, এখানে আমরা কিছু ভার্ব ফর্ম নিজেরা একটু পড়বো, কারণ এটা না পড়লে বাসায় কখনো পড়া হয় না। তো এইখান থেকে পড়তে হবে নিড থেকে। হ্যাঁ, নিড মানে দরকার বা প্রয়োজন, নিডেড নিডেড, নোট মানে টিকা, নোটেড নোটেড। তাহলে এখান থেকে পড়তে হবে, হু ক্যান রিড ইট উইলিংলি, এট ফার্স্ট হু উইল রিড প্লিজ, লেট মি নো দ্যাট। হুম,
পড়েন এই নিড থেকে, নিড নিড দ্রুত পড়তে হবে। দরকার দরকার নিড নিডেড হুম নোট ফিগার নোটেড নোটেড হুম নোটিশ এটা উল্লেখ করা নোটিশ নোটিশ নাম্বার তো চিহ্নিত করা নাম্বার নাম্বার হুম অফার তো প্রস্তাব দেওয়া অফার অফার হুম ওপেন তো খোলা হুম ওপেন ওপেন হুম অর্ডার তো নির্দেশ করা অর্ডার অর্ডার হুম অর্গানাইজ তো সংগঠিত করা অর্গানাইজ অর্গানাইজ হুম প্যাক অর্থ পূর্ণ করা হুম। প্যাক প্যাক পেইন্ট অর্থ অঙ্কিত করা পেইন্টেড পেইন্টেড থ্যাংক ইউ। পরে এখান পেপার থেকে তো কে লাইট পড়তে পারবেন? প্যাম্পার থেকে কে পড়বেন প্লিজ? প্যাম্পার থেকে এই পর্যন্ত পড়তে হবে। প্যাম্পার, হু ক্যান রিড ইট? এনিওয়ান ক্যান সে? প্যাম্পার অর্থ লাই দেওয়া। প্যাম্পার্ড প্যাম্পার্ড, পার্ডন ক্ষমা করা, পার্ডন পার্ডন, পার্ক অর্থ থামানো, পার্কড পার্ক, প্র্যাকটি পার্টিসিপেট অংশগ্রহণ। হ্যাঁ অবশ্যই আপা পড়েন, হ্যাঁ এই প্যাম্পার থেকে পড়েন। ক্ষমা করা, পার্ডন পার্ডন, হুম পার্ক থামানো, পার্ক পার্ক, হুম পার্টিসিপেট অংশগ্রহণ, পার্টিসিপেট পার্টিসিপেট, হুম পাস অতিক্রম করা, পাস্ট পাস্ট, হুম প্রিফার্ম না সরি পারফর্ম সম্পন্ন করা, পারফর্ম পারফর্ম, হুম তারপরে প্রিসিউস পরিচিত করা, সরি পারসিউস পরিচিত করা, পারসিউস পারসিউস, হুম পিক চয়ন করা, পিকড পিকড, হুম প্ল্যান পরিকল্পনা, প্ল্যান্ট প্ল্যান্ট, হুম প্লে খেলা করা, প্লেট প্লেট, হুম প্লিজ দয়া করা, প্লিজড প্লিজড, হুম। প্র্যাকটিস অনুশীলন করা, প্র্যাকটিসড প্র্যাকটিসড, আপা আমি পড়াচ্ছি, একটু প্রান্তিক পরে ফোন দিই, গণনা একটু করা। স্যার পড়াচ্ছি। এটা স্যার পার্টিক মনে হয় গণনা না স্যার, গণনা তো হ্যাঁ স্যার এটা না, এটা ক্যালকুলেট, এটা আপা এটা হচ্ছে পার্টিক এটা মানে না ভবিষ্যৎ, হ্যাঁ এটা হচ্ছে প্রেডিক্ট। প্রেডিক্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা বা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী গণনা করা, করা। জি হ্যাঁ স্যার। এটা বলতে হবে প্রেডিক্ট। হ্যাঁ তারপর প্রেডিক্টেড প্রেডিক্ট, হ্যাঁ প্রেডিক্টেড। হুম প্রেডিক্টেড। হুম প্রিফার পছন্দ করা, প্রিফার্ড প্রিফার্ড, প্রেজেন্ট উপস্থাপন করা, প্রেজেন্টেড প্রেজেন্টেড, হ্যাঁ প্রোগ্রাম কার্যক্রম মানে কার্যক্রম, হুম হুম প্রোগ্রাম প্রোগ্রাম প্রোগ্রাম। প্রোগ্রাম আচ্ছা এখন। দেখি না, হ্যাঁ থ্যাংক ইউ। তো এই বাক্যগুলো, এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা একটু নতুন নতুন বাক্য নিজেরা চেষ্টা করব। যেমন পারফর্ম অর্থ সম্পন্ন করা, আমি আমার কাজটি সম্পন্ন করেছি। আই হ্যাভ পারফর্মড মাই জব, আই হ্যাভ পারফর্মড মাই ওয়ার্ক। হ্যাঁ আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করেছি। আই হ্যাভ পারফর্মড, উই হ্যাভ পারফর্মড দ্য প্রোগ্রাম, তাই না? পাস মানে অতিক্রম করা, আমরা পদ্মা সেতু অতিক্রম করেছি। উই হ্যাভ পাসড দ্য পদ্মা ব্রিজ। পার্টিসিপেট অংশগ্রহণ করা, পার্টিসিপেটেড অংশগ্রহণ করেছিল বা করেছিলাম। উই পার্টিসিপেটেড দ্য প্রোগ্রাম, আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। দেখছেন? তাহলে এইখান থেকে কিন্তু আমরা নিজেরা সেন্টেন্স মেক করব। যে যত বেশি সেন্টেন্স তৈরি করবে তার কিন্তু তত বেশি কাজে দিবে। অর্থাৎ সেন্টেন্স তৈরি না করতে পারলে কিন্তু কোনো কাজ হবে না। তো দেখেন এখানে আমরা প্রেজেন্টেশনে চলে আসি কথা বলার জন্য। এখানে স্পিকিং ক্লাস আমরা শুরু করব। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন? এটা মনে হয় একদিন বলা হয়েছিল যে আপনি বড় পরিবারে বাস করেন নাকি ছোট পরিবারে বাস করেন। হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে? দিনের পর দিন কেন সারা বিশ্বে এই ছোট পরিবারের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি? ছোট পরিবারে কি কি সুযোগ সুবিধা তুমি দেখতে পাও? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট? এখানে অসুবিধাগুলা কি কি? ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং রাইট ওয়ে? ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি ইজ ফলোইং দ্য রাইট ওয়ে? আপনি কি বা তুমি কি মনে করো সমাজ একটা সঠিক পথে আগাচ্ছে? তো দ্য ফ্যামিলি আই লিভ ইন, এটা আপা পড়ে ফেলেন প্রথমে। দেয়ার আর টু টাইপস অফ ফ্যামিলি ফাউন্ড ইন আওয়ার সোসাইটি। there are two types সবাইকে of পড়তে হবে, family আপনি অর্ধেক found পড়েন। in our society. হুম One is extended or large family, and the other is nuclear or small family. In an extended family, people live with their parents, grandparents, uncles, aunties, and cousins. Only husband and wives live with their children in a nuclear family. I live with my parents in a nuclear family. Nowadays, nuclear family is getting popularity in our society for various reasons. Now, people want to live in cities as cities provide lots of of income. But life in cities is not so easy now. Even though they earn much, they cannot maintain
a family with 8 or 9 members. So they prefer to live in a nuclear family. The members of a nuclear family enjoy some advantage. They lead a life where there is no noise or confusion. They get some time to concentrate on their own work. Children grow up in a suitable environment, but it has some advantage also. Members of a nuclear family feel lonely as well of them are busy with their own work. They cannot share their feelings. It makes people self-centered, but it is the need of modern life to form nuclear family because life has become very busy and competitive now. সুন্দর। দেখেন এখানে শেষে একটা কথা বলেছে, বলছে যে বাট কিন্তু ইট ইজ দ্য নিড অফ মডার্ন লাইফ টু ফর্ম নিউক্লিয়ার ফ্যামিলি বিকজ লাইফ হ্যাজ বিকাম ভেরি বিজি। জীবন খুব ব্যস্ত হয়ে গিয়েছে অ্যান্ড কম্পিটিটিভ, এবং খুব প্রতিযোগিতাপূর্ণ নাও এখন। অর্থাৎ আমরা কাজের ক্ষেত্র বা আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, আমরা এক্সটেন্ডেড ফ্যামিলিটা নিয়ে চলতে আমাদের অসুবিধা হয়। আমাদের দাদা দাদি, নানা নানি বা আমাদের ফ্যামিলির অন্য যে সদস্যরা থাকে, এই জন্য সমগ্র বিশ্বে নিউক্লিয়ার ফ্যামিলির কিন্তু মানে যে প্রয়োজনীয়তা বা এর যে ব্যবহার, নিউক্লিয়ার ফ্যামিলি বেশি পরিমাণে দেখা যাচ্ছে সংখ্যায়, আর কোয়ান্টিটিটা। এখানে অ্যাডভান্টেজ দেখাই দিছে আপনার এই প্যারাগ্রাফের মধ্যে হ্যাঁ এবং হ্যাঁ, আমি কম্পিটিশনের মধ্যে এই জন্য এবং বলছি আপনারা তার এটা নিয়ে, ডিসঅ্যাডভান্টেজও বলে দিছে। এইটা নিয়েই কথা বলতে হবে যে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। দেখেন আমি একটা ডিসঅ্যাডভান্টেজেস বলি, যেমন প্রায় পেপারে বিজ্ঞাপন দেখা যায় যে আমি কাজের লোক চাই আমার বাসায়, কারণ স্বামী স্ত্রী দুজনেই মেডিকেল ডাক্তার ঢাকা শহরে অ্যাভেলেবেল আছে, তাই না? অথবা স্বামী ইঞ্জিনিয়ার, তার ওয়াইফ হচ্ছে ডাক্তার, বা একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার বা অন্য কোনো কর্পোরেট জব করে। এখন তাদের বাসায় সন্তান হলো, সন্তান মানুষ করবে কে? তাদের গ্রাম থেকে শ্বশুর শাশুড়ি বাবা মা আসবে, হয়তো কারো বাবা মা নাই, থাকলেও বাবা মা অন্য কর্মে নিয়ে দিত, তাদেরও হয়তো চাকরি রয়েছে, তাই না? তো এখন নিজের সন্তান তো একজন কাজের লোকের হাতে নিশ্চিন্তে ছেড়ে দেওয়া যায় না, নিরাপদ না। কিন্তু আপনি বাসায় থাকছেন না, সেই বাচ্চাকে কি খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না, তাহলে কি বলা যায়? নিউক্লিয়ার ফ্যামিলির কিন্তু অনেক অসুবিধাও রয়েছে। তো এখন এইগুলা আমরা একটু ইংলিশে বলবো। হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন? আপনি রিয়েলি কোন পরিবারে বাস করেন সেইটাই বলতে হবে। যেমন আমার কথা যদি বলি, আই রিয়েলি লিভ ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার পরিবারে এখনো আমার দাদা, আমরা ঠাকুর দাদা বলি, আমাদের দাদা দাদি এবং আমার কাকা কাকি আমরা একসঙ্গে থাকি। কাকার ছেলে মেয়ে, আমার ভাই বোন, আমরা প্রায় 11 জনের সদস্য। আমার গ্রামের বাড়ির কথা বলছি। তো এইটা কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলিতে অনেক সুযোগ সুবিধাও রয়েছে, আবার অসুবিধাও রয়েছে। এখন আমরা প্রথমে এখান থেকে একটু কথা বলবো। কথা বলাটা এখান থেকে আমাদের শুরু হোক। আর কথা কিভাবে বলতে হয়, প্রথমে স্টার্টিংটা আমাদের নিশ্চয়ই মনে আছে তো, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়। আহ, বেশ কয়েকবার দেখিয়েছিলাম যে good afternoon, everyone. I hope all of you are quite well by the grace of Almighty. I am Tahomina before you. Now I am going to start my presentation. Please listen to me carefully. এইভাবে বলতে হবে। তো এখানে প্রথমে কে বলবেন? বেবি আপা বলবেন, বা ছেলেদের ভিতরে কেউ একটু বলতে হবে? তাহমিনা আপা তো মোটামুটি বলা শিখে গেছে, আরো শিখছে। আমরা সবাই চেষ্টা করব। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি, দেখেন কোন ধরনের পরিবারে, হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি কোন ধরনের পরিবারে ডু ইউ লিভ ইন, আপনি বাস করেন বা তুমি বাস করো। বলতে হবে আই লিভ ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, অথবা আই লিভ ইন আ নিউক্লিয়ার ফ্যামিলি। এক্সটেন্ডেড এর আগে অ্যান দিতে হবে, কারণ এখানে ই রয়েছে, ভাওয়েল সাউন্ড, তাই না? তারপরে বলবেন যে আই লাভ নিউক্লিয়ার ফ্যামিলি বিকজ নিউক্লিয়ার ফ্যামিলি ইজ আ স্মল ফ্যামিলি অ্যান্ড আই প্রিফার স্মল ফ্যামিলি। দেয়ার আর সাম অ্যাডভান্টেজেস। কি অ্যাডভান্টেজেস সেইগুলো বলতে হবে। আমরা কথা বলি, কথা বলা শুরু করলে দেখেন, আমি যদি বাংলায় বলতে বলি, কাউকে যদি জিজ্ঞাসা করি আপনি কোন ধরনের পরিবারে বাস করেন, বড় পরিবার না ছোট পরিবার, সবাই উত্তর দিব যে স্যার আমি একটা পরিবারে বাস করি এবং আমার পরিবারটা কেউ বলবে বড় কেউ বলবে ছোট। তাহলে এই বাংলায় যা বলতে পারতেছি কেন ইংলিশে বলতে পারবো না? আমাদেরকে সাজাতে হবে। তো আমরা একজন একটু বলি, কেউ বলবেন উইলিংলি, স্যার ইচ্ছাকৃত? বলি, হ্যাঁ বলেন। ভুল ভ্রান্তি ওডিগুলো তাকাতে তাকাতে গেলে হবে না, বলেন।
হুম life হুম between, and first I would like to thank Honorable Sir Hussain Sarkar giving me a chance to share a few words of mine about my day. So, uh, basically, today's topic is হুম my family. হুম তারপর There are two types of family হুম found in our সোসাইটি society. ইন আওয়ার সোসাইটি One is extended or large family, and the other is nuclear or small family. হুম In an extended family, people live with their parents, grandparents, uncle, aunts, and cousins. Only husband and wife live with their children. In a nuclear family, I live with my parents. In a nuclear family, nowadays nuclear family is getting popularity in our society for various 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 reasons. New people went to live in cities, and cities provide lots of sources of income. But life in cities is not so easy now. Even for the earn much, they cannot হুম maintain a family with 8 or 9 members. হুম So the prefer to live in an nuclear family. The members of a nuclear family enjoy some advantage. The lead a life whether there is no noise or confused. হুম They get much time so connect concentrate হুম or their our work. Children grow up in a suitable environment. হুম It was some disadvantage. Also, হুম members of a nuclear family feel feel lonely, as all of them are busy with their own work. They connected here. Their feeling is max self connected আপা অনেক বড় করে বলে ফেলেছেন, অনেক ধন্যবাদ। আপনি অনেক বড় একেবারে টোটাল পরিবার সম্পর্কে বলেছেন, আসলে খুবই ভালো লাগলো। তো এখন হ্যাঁ বলবেন, থ্যাংক ইউ, আমি সময় দিব। তো দেখেন এখানে আমি যে প্রশ্নটা করছি ঠিক সেই প্রশ্ন মাফিক উত্তর দিতে হবে। যেমন আপনি বলেন, যে বলতে চাচ্ছেন যে এইভাবে বলবেন প্লিজ মেহেদি ভাই, যে হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট, এই নিউক্লিয়ার ফ্যামিলির আপনি অসুবিধা বলেন 2 বাক্যে বা 3 বাক্যে বলেন। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট, আপনার নিজে থেকে তৈরি করে বলেন যে কি কি অসুবিধা। স্টার্ট নাও। জি স্যার, নিউক্লিয়ার ফ্যামিলির যে অ্যাডভান্টেজ গুলো এগুলো। ডিসঅ্যাডভান্টেজেস গুলো একটু বলবেন, অ্যাডভান্টেজেস না, ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধাটা কি কি হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার, দিস nuclear family disadvantage that means less support during emergency, and
You হুম can be role হুম without any parent of cousin. হুম Then parents handle all responsibilities alone. হুম So sir, that's it. থ্যাংক ইউ। দেখেন আপনি বলেছেন যে এখানে সাপোর্ট কম থাকে বা ইমার্জেন্সি মুহূর্তে এখানে সাহায্যটা পাওয়া যায় না, অনেক ভালো একটা বাক্য বলেছেন। তাহলে ইমরান ভাইয়া কিছু বলতে পারবেন যে সুযোগগুলো কি কি, অ্যাডভান্টেজেস গুলো কি কি নিউক্লিয়ার ফ্যামিলির? ইমরান ভাই কিছু বলতে পারবেন যে সুযোগগুলো কি কি? আপনি বাংলায় বলেন, দেখেন আমি ইংলিশে ট্রান্সলেট করে দেই, বাংলায় বলেন যে স্যার ছোট পরিবারের এই এই সুযোগগুলা রয়েছে। ছোট পরিবারের কি কি সুযোগ আর বড় পরিবারের কি কি সুযোগ, দেখি আমরা বলতে পারি কিনা। হুম বলতে পারবেন? শুনতে পাচ্ছেন না মনে হয়। সজীব ভাইয়া স্যার শুনতে আমি পাচ্ছেন? হ্যাঁ বলেন আপা, স্যার আপনার আপনার কাছে আমি লাস্টে আসতে চাচ্ছিলাম। আপনি একটু ইয়েস বড় স্যার করে বলবেন এইটা যে ডু ইউ থিংক, আপনি কি মনে করেন সোসাইটি ইজ ফলোয়িং রাইট ওয়ে? অর্থাৎ দেখেন আমাদের বর্তমান সারা বিশ্বে, শুধু আমেরিকা না শুধু বাংলাদেশ না, সমাজ ব্যবস্থাটা কিন্তু অনেকটা একটু মানে আমি যদি ভালোভাবে বলি বা অন্য সুরে, কলুষিত হয়ে যাচ্ছে। যদি বলেন কেমন? কারণ এখন কিন্তু আমাদের দেখবেন এশিয়ান কান্ট্রিতে বা ওখানেও রয়েছে আমেরিকাতে বৃদ্ধাশ্রম যেটাকে বলি। অর্থাৎ আমি যদি একটু ভেঙে বলি কথাটা, যেমন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, অনেক বড় চাকরি, এখন তাদের এত সময়ের অভাব, টাকার অভাব নাই কিন্তু এত সময়ের অভাব, তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে টাকা দিয়ে, যে সেখানে তারা মা বাবাকে খেতে পড়তে দিবে। ওই মাস শেষে একদিন দুইজন স্বামী স্ত্রী গিয়ে মা বাবাকে একটু দেখে আসে, মামার বাড়ি বেড়াতে যাওয়ার মতো। তো এই যে একটা সমাজ ব্যবস্থা, কোনো বাবা মা কি কামনা করে, চিন্তা করে যে আমার ছেলে মেয়েকে আমি লালন পালন করেছি, বড় চাকরি ধরিয়েছি, সে আমাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রেখে আসুক? অর্থাৎ এই কথাটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে ইন ইংলিশ। ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন সোসাইটি ইজ ফলোয়িং রাইট ওয়ে? সমাজ কি সঠিক পথটা, রাইট ওয়ে মানে সঠিক পথটা কি ফলো করছে? এটা আপনাকে একটু ব্যাখ্যা করতে হবে, এইটা এবং ডিসঅ্যাডভান্টেজেস মানে শেষের টুকু আপনি বলবেন যে ফ্যামিলিটা কেমন হলে ভালো হয়, নিউক্লিয়ার হলে ভালো হয় নাকি এক্সটেন্ডেড হলে ভালো হয়, বা টোটাল একটা ব্যাখ্যা আপনি দিবেন। থ্যাংক ইউ। সবাই একটু শুনি আচ্ছা আমরা। স্যার একটু চেষ্টা করি স্যার। আগে স্যার অবশ্যই এক অবশ্যই। কিছু বলে দিব নাকি স্যার? হ্যাঁ দরকার নাই। অবশ্যই, হ্যাঁ বলতে পারেন, আপনার খুশি সেটা, সবাই ভালোভাবে শুনবেন। আচ্ছা। Good afternoon, everyone. ওকে। This is Tahmina Yasmin. First, I would like to thankful my honorable moderator, Mr. Prasen Sharkar, for giving me such a chance to say a few words about the selected topics of family and extended and this nuclear family. Okay, yes, I can describe the disadvantage and advantage family. Here is I just explain advantage of a extended family. Support system, sir. Support system, one of the system. Here is a family advantage. Family members can help each other emotionally, financially, and physically. Support system and share responsibility also. Household expenses and parenting can be divided among more people, and also cultural continually here and financial savings also. Living together here reduce cost. That means example rent cost, utilities, food. These are the advantages of the extended family. Now I share with you a society what need or society need. Society সাব কোশ্চেনটা জানি কি ছিল? প্রশ্নটা ছিল যে এই যে দেখেন, বলছে ডু ইউ থিঙ্ক সোসাইটি দ্য সোসাইটি ইজ ও ফলোইং দ্য রাইট ওয়ে? আপনি কি রাইট মনে ওয়ে, করেন ইয়েস। সমাজ কি সঠিক পথ অনুসরণ করছে কিনা? রাইট ওয়ে। ওকে। An extended family has both advantage and disadvantage also. One many advantage is provided a strong support system where family member help each other with money, childcare, and emotional support. And I would like to say, if society is organized in the right way, the extended family system can be very beneficially. It can reduce social problems like loneliness, child neglects,
or elder care issue because family members support each other. In a well functioning society where there is respect, good communication, and equal roles, extended family can help build strong communities and pass on a good values. However, if society doesn't support fairness or personal freedom, this system can also lead to conflicts or pressure. So the success of the extended family depends on how respectful and balanced their society is. Would you like my ideas? Yes, your idea is mostly correct. I think your idea is correct. I am agree with you. I also, sir. Okay. So that's all from my side, sir. Okay, thank you. I am very pleased with you. You have perfectly said, I think, and you have corrected your most of the sentence, and your you have correct grammatically, and there is a great significant in your conversation. আপনি অনেক একটা তাৎপর্যপূর্ণ আলোচনা তুলে ধরেছেন, আমি খুব মন দিয়ে শুনেছি। তো Thank you, sir, for warm up me. ওকে, তো আসলে দেখেন এইভাবে আপনার এই ইয়েস অডিয়েন্সরাও খুব উপভোগ করেছে, এনজয় করেছে, আমি জানি। তো এইভাবে কিন্তু আমাদেরকে সবাইকে আপা যেভাবে বলছে ফ্লুয়েন্সি, এবং দেখেন কত একটা সুইট কণ্ঠে আমাদের এইভাবে কিন্তু প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট করে বলতে হবে। আপনি অল্প বলেন কিন্তু সেটা যেন কারেক্ট হয়। তো প্রথম দিকে ভুল হবে, এটা স্বাভাবিক। তো আমরা এইভাবে যে কোনো প্রত্যেকটা, আজকে আমি আরো এই রুলগুলো দেখাতে চেয়েছিলাম একটু, কিন্তু সেটা আজকে আর হচ্ছে না। আমি এই রুলগুলো, এই শীটটা আপনাদের দিয়ে দিচ্ছি নতুন একটা, এটা থেকে আমরা একটু করবো। যে দ্যাটস ওয়াই এর একটা রুল, এ কারণেই। যেমন এ কারণেই সে বাজারে গিয়েছে, এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য জব, দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য জব, এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। এ কারণেই সে বাজারে গিয়েছে। দ্যাটস ওয়াই হি হ্যাজ গন টু মার্কেট, এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে, এ কারণেই লোকজন আপনাকে অসম্মান করে। এই ধরনের কথা কিন্তু আমরা প্রায়ই বলি, যে এই কারণেই তুমি বারবার ব্যর্থ হও। এই বাক্যগুলো আমরা দ্যাটস ওয়াই ব্যবহার করে করব। এরপর একটা রুল রয়েছে কোনো কিছু ভালো না লাগা বোঝাতে, নাথিং মেক সেন্স, নাথিং নাথিং মেক সেন্স। যেমন তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক সেন্স উইদাউট ইউ। পড়া ছাড়া কোনো কিছু ভালো লাগে না, নাথিং মেক সেন্স উইদাউট রিডিং। প্রথমে এই তিনটা শব্দই ব্যবহার করবেন, নাথিং মেক সেন্স, তারপর উইদাউট রিডিং। ঘুমানো ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, নাথিং মেক সেন্স। ভালো লাগে, হ্যাঁ। কিন্তু দেখবেন আছে যারা বুক অর্ম, যারা গোল্ডেন এ প্লাস পায়, আগেরকার দিনে যারা বোর্ডে স্ট্যান্ড করতো বা স্টার মার্ক পেতো, তাই না, ফার্স্ট ডিভিশন পেতো, এরা কিন্তু বুক অর্ম, বইয়ের পোকা। বই পড়তে ভালো লাগে, আমারও কিন্তু প্রচুর বই পড়তে ভালো লাগে, বিভিন্ন নতুন নতুন বই পড়তে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমরা এক একজন এক এক রকমের, কিন্তু এইটা তুমি ছাড়া পড়া ছাড়া ভালো লাগে না, এইটা ছাড়া ভালো লাগে না, ওইটা ছাড়া ভালো লাগে না, এইগুলা কিন্তু আমরা নাথিং। হোমওয়ার্ক অবশ্যই, হ্যাঁ দেখেন এই যে এখানে দিয়েছি, এই যে দ্যাটস হোয়াই ইউ নিড টু ডু দা জব, এই কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন, এই কারণেই সে বাজারে গিয়েছে, এই কারণেই লোকজন আপনাকে অসম্মান করে। এই বাক্যগুলা কিন্তু আপনাকে এই দ্যাটস হোয়াই এইটা দিয়ে ব্যবহার করে করতে হবে। ইয়েস, এখানে আমি আপনাদের জন্য হোমওয়ার্ক দিয়ে রেখেছি, এগুলো আপনারা একটু দেখবেন, সহজ, খুবই সহজ। হ্যাঁ, এই রুলগুলো আজকে টাইমের কারণে পেরে উঠলাম না। যেমন এখানে একটা রয়েছে গুড অ্যাট, এটা আমরা প্রায় ব্যবহার করি। গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে কেউ কোনো কিছুতে পারদর্শী বা দক্ষ অর্থে গুড অ্যাট ব্যবহার করা হয়। এই রুলগুলা শিখলে আপনি এই রুলগুলা শিখলে আপনি অতি সহজে অন্য কোনো গ্রামারের সাহায্য ছাড়া কথা বলতে পারবেন। যদি বলা হয় সে ইংরেজিতে পারদর্শী, দেখবেন অনেকে আছে না, ইংরেজিতে খুব কথা বলতে পারে, খুব পারদর্শী, তাকে কি বলবেন? হি ইজ গুড অ্যাট ইংলিশ। এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম, সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী ছিল। তারা ক্রিকেট খেলায় দক্ষ, দে আর গুড অ্যাট ইন প্লেইং ক্রিকেট। হ্যাঁ, সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী, ছেলেটি ছবি আঁকায় পারদর্শী। এগুলো এখানে আমি করে দেইনি, এগুলো আপনারা একটু করবেন। আর সঙ্গে আরো যে কাজটা করবেন, এই যে ভার ফর্মে যে শীটটা দিয়েছি, এইটা প্রথম থেকে এখান থেকে 20টা ভার ফর্ম আপনারা একটু বাংলা অর্থ সহ মুখস্থ করবেন। নিড মানে দরকার বা প্রয়োজন, নিডেড নিডেড। নোট মানে টিকা, নোটেড নোটেড। হ্যাঁ হ্যাঁ, আপনি পাঠিয়েছেন, কিন্তু এখানে নিচেই যদি কোনোটা বাদ থেকে থাকে সেইগুলো একটু পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো করে রাখবেন। হ্যাঁ 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 হ্যাঁ,
সমস্যা নেই, যখনই সময় পাবেন আমরা। হুম। প্রত্যেক সপ্তাহে করতে হয়। করতে হয় তো আমার এই কাজগুলো সময় পেলে করবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই যে আমি এই স্পোকেন রুলের যে শিট গুলা দিচ্ছি, এইটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এইটা আপনারা সবাই একটু ই করে দেখবেন, এই যে রুলটা যেমন দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ক্লাস শেষেই দেই, আমি এরপরে আমার আরেকটা ক্লাস আছে, আমি রাতেই সবকিছু আপলোড দিয়ে দেই, রাতেই আমি সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কন্ডিশনার ওইটাও আজকে দিয়ে দিব।